অডিও কথনে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি উপন্যাস নিয়ে। আমাদের আজকের উপন্যাস সমরেশ মজুমদারের লেখা পরবাসে। উপন্যাসটি আমি 3টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি প্রথম পর্ব। কেনাকাটা শেষ হয়ে গিয়েছিল গতকাল। 7 দিনের ইন্ডিয়া ভ্রমণের উদ্দেশ্য ছিল নার্গিসকে ডাক্তার দেখানো। 3 মাস আগে ঢাকা থেকে মেল ফোন করে বিখ্যাত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গিয়েছিল। নার্গিসের সঙ্গে সিরাজের বিয়ে হয়েছিল 8 বছর আগে। সুন্দর স্ত্রী ঘরে আনার পর সিরাজের গার্মেন্টস ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল। বনানীতে বড় ফ্ল্যাট কিনে চলে গেছে সার্কুলার রোড ছেড়ে। সবই ঠিকঠাক, শুধু ওদের সংসারে সন্তান আসছিল না। প্রথম 2 বছর এ নিয়ে মাথা ঘামায়নি ওরা। তারপর যখন দুই পক্ষের আত্মীয়রা জানতে চাইল কবে সুখবর পাবে, তখনই টনক নড়ল। প্রথম দিকে নার্গিসের মনে হয়েছিল এত তাড়াহুড়ার কি আছে। শরীরে সন্তান এলে হবু মায়েদের কি কি সমস্যা হয় তা তার জানা আছে। আর সেই সন্তান পৃথিবীতে আসার পর অন্তত বছর 3 তার সেবায় নিজেকে তৈরি রাখতে হয়। নার্গিসের এক ভাবিকে বলতে শুনেছে সে, দিনেও জ্বালায়, রাতেও ঘুমাচ্ছি না এই বাচ্চার জ্বালায়। কেন যে মেয়ে মানুষ হয়ে জন্মালাম? বাচ্চার বাপের তো এসব সামলাতে হয় না। অতএব নার্গিস চেয়েছিল হাত পায়ে শিকল না জড়িয়ে যতদিন থাকা যায় ততদিনই সুখের। কিন্তু 4 বছর পরে সিরাজ বলল, না, এবার কেউ আসুক, ওকে মানুষ করতেও তো সময় লাগবে। মানতে বাধ্য হলো নার্গিস। কিন্তু কোথায় কি? বন্ধুদের উপদেশে সিরাজ প্রথম একজন মহিলা গাইনি ডাক্তারের কাছে নার্গিসকে নিয়ে গেল। তিনি পরীক্ষা করে বললেন নার্গিসের শরীরে কোনো অস্বাভাবিকত্ব নেই। মা হওয়ার সব রকম যোগ্যতা তার রয়েছে। চাপ পড়ল সিরাজের মনে। তাহলে কি তার শারীরিক ত্রুটির কারণে নার্গিস মা হতে পারছে না? কিন্তু পরীক্ষায় জানা গেল সিরাজও স্বাভাবিক। আর তাতেই সমস্যা বাড়ল। বন্ধুরা বলল আরও মহিলা গাইনি ডাক্তারের কাছে যেতে। ডাক্তার আগের রিপোর্টগুলো দেখে বললেন, যদি ধরে নেই এই রিপোর্টগুলো ভুল নেই, তাহলে বলবো শুধু সময়ের অপেক্ষা করুন, সন্তান আসবেই। ডাক্তার ভিটামিন জাতীয় ওষুধ দিয়েছিলেন। কিন্তু 7.5 বছর যখন চলে গেল, তখন নার্গিসের মানসিক পরিবর্তনগুলো লক্ষ্য করল সিরাজ। এখন সে মা হতে চাইছে। কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সেটা সম্ভব হচ্ছে না বলে ধীরে ধীরে ভেঙে পড়ছে। এই সময় এক বন্ধু ডক্টর শতদল মুখোপাধ্যায়ের খবরটা দিল। কলকাতার এই বৃদ্ধ ডাক্তার এই ধরনের সমস্যার সমাধান করে আসছেন বেশ কয়েক বছর ধরে। কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব মুশকিল। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যার রোগী তিনি দেখে থাকেন, কিন্তু অপেক্ষার তালিকা দীর্ঘ। সিরাজ গুগলে ডক্টর মুখোপাধ্যায় সম্পর্কে যেসব তথ্য পেল তাতে উৎসাহিত হলো। সে মেল পাঠালো একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। উত্তর এলো না। শেষে ডক্টর মুখোপাধ্যায়ের অফিসের কর্মচারীর সঙ্গে কথা হলো 3 বার চেষ্টার পর। সে বাংলাদেশ থেকে ফোন করছে শুনে ভদ্রলোক একটু নরম হলেন। বললেন, বাবার কাছে শুনেছি আমাদের বাড়ি ছিল বিক্রমপুরে। ঠিক আছে, আপনারা আমি যে তারিখটা বলছি সেই তারিখে বিকেল 5:30টার মধ্যে স্যারের চেম্বারে পৌঁছে যাবেন। ভদ্রলোক তারিখ এবং ঠিকানা জানিয়ে দিলেন। খবরটা নার্গিসের মুখে হাসি ফোটালো। কিছুদিন আগেও ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা নিতে ইন্ডিয়ার হাই কমিশনারের অফিসের সামনে লাইন দিতে হতো। সেই লম্বা লাইনে দাঁড়ানো মানুষগুলোর ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন যে চিকিৎসা করাতে, আজমিরের তীর্থ দর্শন করতে, ব্যবসা সংক্রান্ত কারণে অথবা বেড়াতে। ভোর থেকে লাইনে দাঁড়াতে হতো, কিন্তু নিয়মটা বদলে দেওয়া হয়েছে। এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। কম্পিউটারই জানিয়ে দেয় কোন তারিখে ভিসার জন্য ইন্ডিয়ার হাই কমিশনারের অফিসে যেতে হবে। সিরাজ সমস্যায় পড়ল এখানেই। যতবার সে চেষ্টা করছে অনলাইনে অ্যাপ্লাই করতে, ততবারই বিফল হচ্ছে। কিছুতেই তার আবেদন পৌঁছাচ্ছে না। এক বন্ধু ব্যাপারটা শুনে খুব হাসলেন। আপনি ব্যবসা করেন আর এই সাধারণ ব্যাপারটা মাথায় ঢুকলো না কেন? কি ব্যাপার? আপনি অনলাইনে আবেদন করে নাম্বার পেয়ে গেলেন, হাই কমিশনে গিয়ে কারণ বুঝিয়ে পাশাপাশি ভিসার ছাপ মারিয়ে বিনা পয়সায় ইন্ডিয়া চলে যাবেন, মামার বাড়ি। বুঝলাম না, বিনা পয়সায় মানে? ভিসার জন্য তো ফি দিতে হয়, তাই না? তাই তো বিনা পয়সায় বললাম, বন্ধু বললেন। তাহলে কি করে এত লোক ইন্ডিয়া যাচ্ছে? সিরাজ প্রশ্ন করল। ভিসার জন্য ট্রাভেল এজেন্টের কাছে যান। 1 সপ্তাহের মধ্যে পাসপোর্ট নিয়ে হাই কমিশনে পৌঁছাতে পারবেন।
তবে তার জন্য ভিসা পিছু 3 থেকে 4 হাজার টাকা সেলামি দিতে হবে, বন্ধুটি বললেন। আমি এত চেষ্টা করেও পাচ্ছি না, ওরা কি করে পাবে? আপনার তো ভিসা পাওয়া নিয়ে কথা, এত প্রশ্ন করে কি লাভ? ও হ্যাঁ, সব ট্রাভেল এজেন্ট কিন্তু এই কাজ করে না। আমি আপনাকে একটা সন্ধান দিচ্ছি, এতে ফোন করুন, কাজ হয়ে যাবে আশা করি। বন্ধু নম্বর দিলেন। 8,000 টাকার বিনিময়ে ইন্ডিয়া যাওয়ার ভিসা পেল সিরাজ এবং তার স্ত্রী। খুব অস্বস্তি হচ্ছিল সিরাজের। এই 8,000 টাকার একটা টাকাও বাংলাদেশ সরকার অথবা ইন্ডিয়ার সরকার পাবে না। প্রতিদিন বহু লক্ষ টাকায় এভাবে কিছু মানুষ হাতিয়ে নিচ্ছে। মুশকিল হলো, প্রতিবাদ করে যেমন ইন্ডিয়া যাওয়া বন্ধ করা উচিত হবে না, তেমনি এজেন্টদের বিপদে ফেলাও সম্ভব হবে না। সকালের বাসে উঠে পদ্মা পেরিয়ে বর্ডার ডিঙ্গিয়ে কলকাতার মার্কুইস স্ট্রিটে ওরা পৌঁছেছিল সন্ধে নাগাদ। হোটেলের খবর ঢাকা থেকেই নিয়ে এসেছিল সিরাজ। সেখানে পৌঁছে নার্গিস খুব খুশি হলো। স্নান সেরে নার্গিস জিজ্ঞাসা করলো, আচ্ছা এখান থেকে নিউ মার্কেট কত দূরে? বহু বছর আগে একবার কলকাতায় এসেছিল সিরাজ, তার স্মৃতি আবছা। তবে নিউ মার্কেটের কথা তার মনে আছে। পরের দিন সকালে ওরা হেঁটে নিউ মার্কেট ঘুরে এলো। সিরাজ বলল, আজ কোনো কেনাকাটা নয়, তার জন্য অনেক সময় পাবে। আগে ডাক্তারের সঙ্গে দেখা করি, তারপর। নির্দিষ্ট সময়ের আগেই সল্টলেকের ডাক্তারের চেম্বারে পৌঁছে গেল ওরা। ট্যাক্সি ড্রাইভার লোকটি যাত্রীরা নতুন বুঝতে পেরে বেশ ঘুরিয়ে ভাড়া আদায় করেনি। স্লিপে নিজেদের নামধাম লিখে বেয়ারাকে দেওয়ার পর ওরা দেখলো অন্তত 8টি দম্পতি প্রতীক্ষা ঘরে বসে আছেন। ওরা বসতে না বসতে একজন প্রৌঢ় ভিতর থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলেন, সিরাজ ভাইকে? সিরাজ উঠে দাঁড়ালো, আমি। আপনার মিসেস? ইনি। আসেন, ভিতরে আসেন। একটা ছোট্ট ঘরে তাদের বসিয়ে ভদ্রলোক বললেন, টেলিফোনে আমার সঙ্গেই আপনার কথা হয়েছিল। মাথা নাড়লেন তিনি। খুব আফসোস হয় জানেন, ছেলেবেলায় বাবা মায়ের সঙ্গে আমি বিক্রমপুরের ভাষায় চমৎকার কথা বলতে পারতাম। অল্প বয়সে বাবাকে হারিয়েছি। মাও চলে গেলেন কিছুদিন পরে। তারপর কলকাতার মানুষদের সঙ্গে এখানকার ভাষায় কথা বলতে বলতে জিভ থেকে দেশের ভাষা কখন যে মুছে গেছে বুঝতে পারিনি। এখন চেষ্টা করলেও সব শব্দ ঠিকভাবে উচ্চারণ করতে পারবো না। আচ্ছা, একটা ফর্ম ভর্তি করতে হবে। ভদ্রলোক ছাপানো একটা ফর্ম বের করে সিরাজের কাছ থেকে জেনে নিয়ে তথ্য লিখে নিতে লাগলেন। জিজ্ঞাসা করলেন, বিয়ে কত বছর আগে হয়েছে? উত্তর শুনে বললেন, সময়টা সন্তান হওয়ার পক্ষে বেশি। কখনো জন্ম নিরোধক পদ্ধতির সাহায্য নিয়েছেন? প্রশ্ন কানে যেতেই নার্গিস মুখ নিচু করল। সিরাজ একটু সংকোচের সঙ্গে জবাব দিল, হ্যাঁ, প্রথম 2 বছর। কখনো কনসিভ করেছেন? না। আপনাদের দুজনের কি ব্লাড গ্রুপ আলাদা? হ্যাঁ। আপনারা ওখানে যেসব টেস্ট করিয়েছেন তার রিপোর্ট কি এনেছেন? হ্যাঁ। ব্যাগ থেকে একটা ফাইল বের করে এগিয়ে দিল সিরাজ। সিরাজ ভাই, আপনারা এখানেই একটু অপেক্ষা করুন। ভদ্রলোক সমস্ত রিপোর্ট নিয়ে ভেতরে চলে গেলেন। মিনিট 10 পরে তিনি এসে ওদের নিয়ে গেলেন ডক্টর শতদল মুখোপাধ্যায়ের কাছে। কাশফুলের মতো চুল, ফর্সা মানুষটি বললেন, আসুন মা, বসুন। সিরাজ লক্ষ্য করল ডাক্তার নার্গিসকে মা বলে সম্বোধন করলেও তাকে কিছু বললেন না। ওর সামনে নার্গিসের ফাইল খোলা। ঢাকা শহরের ট্রাফিক জ্যাম কি এখনো আগের মতোই আছে? ডক্টর মুখোপাধ্যায় বললেন। বিকেলবেলায় এয়ারপোর্ট থেকে ধানমন্ডি যেতে 2 ঘন্টা লেগে যেত। এখন শুনেছি ফ্লাইওভার হয়ে যাওয়ায় সমস্যা কিছুটা কমে গেছে। সিরাজ বলল, শুক্রবার যে পথ 15 মিনিটে যাওয়া যায় তা অন্য দিনে 1.5 ঘন্টা এখনো লাগে। আরো কয়েকটা ফ্লাইওভার হয়ে গেলে। এবার নার্গিসের দিকে তাকালেন ডাক্তার। মা, বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের 70% রহস্য ওনারা জেনে গিয়েছেন, বাকি আছে 30%। আমার তো মনে হয় অজানা রয়েছে 50%। শরীরের সবকিছু আপাত চোখে ঠিক আছে, তবু কেন সন্তান হচ্ছে না তার যুক্তি খুঁজতে গিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। অথচ দেখুন, গরিব ঘরের মায়েদের যখন সন্তানের প্রয়োজন নেই তখনও তারা বছরের পর বছর মা হয়ে যাচ্ছেন। প্রকৃতির এক অদ্ভুত খেয়াল এটা। ঢাকায় যেসব পরীক্ষা হয়েছে তা আমি এই ফাইল থেকে জেনেছি, কিন্তু যে পরীক্ষাগুলো করানো হয়নি তা অবিলম্বে করানো দরকার। কাল সকালেই করে নিন। ওই রিপোর্ট পাওয়ার পর চিকিৎসা শুরু করব। সিরাজ বলল, আমাদের কি এখানে অনেকদিন থাকতে হবে? কি করে থাকবেন?
ভিসা দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য। থাকার দরকার নেই, কিন্তু যোগাযোগ রাখতে হবে। হঠাৎ নার্গিস জিজ্ঞাসা করল, আমি মা হতে পারবো তো? ভরসা রাখুন। না না, আমার উপর নয়। একটা আঙুল উপরের দিকে তুলে হাসলেন ডক্টর শতদল মুখোপাধ্যায়। সিরাজ অবাক হলো। আপনি এসব মানেন? সেই পুরনো কথা, আপনি নিজের চোখে বাতাসকে দেখেছেন? না, দেখেননি, কিন্তু অনুভব করেছেন। যে অনুভব করতে পারে সে পায়। ডক্টর মুখোপাধ্যায় প্রেসক্রিপশন লিখে দিলেন। ডক্টর শতদল মুখোপাধ্যায়ের সহকারী ভদ্রলোককে জিজ্ঞাসা করে 1,000 টাকা ফি জমা দিয়ে রসিদ নিল সিরাজ। তিনি পার্ক স্ট্রিট এলাকায় একটি প্যাথোলজির কার্ড দিয়ে বললেন, সকাল 8টার মধ্যে ওখানে পৌঁছে যাবেন স্যারের প্রেসক্রিপশন নিয়ে। আপনারা কোথায় উঠেছেন? সিরাজ বলল, মার্কুস স্ট্রিট, প্রি স্কুল স্ট্রিটের মোড়ে এক হোটেলে। বাহ, ওখান থেকে হেঁটে যেতে কয়েক মিনিট লাগবে। আমি আপনাদের নাম ওদের ফোনে বলে দিচ্ছি, যাতে বেশি অপেক্ষা না করতে হয়। নার্গিস চুপচাপ শুনছিল। এই ভদ্রলোককে দেখতে তার এক মামার মতো, যিনি বিয়ের 1 বছরের মধ্যে স্ত্রী মারা যাওয়ার পরে আর বিয়ে করেননি। তার মনে হলো এর সঙ্গে কথা বলা যায়। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা, উনি কি নতুন টেস্ট করতে দিয়েছেন? হ্যাঁ মা। সেগুলো কি খুব কঠিন? একদম নয়। এমজিএমএম আদৌ কোনো কঠিন ব্যাপার নয়। সন্তান না হওয়ার পিছনে অনেক কারণ থাকে। যেমন অ্যান্টিবডি যদি বেশি হয়ে যায় তাহলে এই সমস্যা হয়। দেখবেন যেসব মেয়ের শরীরে অতিরিক্ত চর্বি থাকে তাদের পক্ষে মা হওয়া অনেক সময় সম্ভব হয় না। ভয় পাবেন না মা, ভদ্রলোক বললেন। বাইরে বেরিয়ে এসে সিরাজ বলল, তোমার অন্তত ওই সমস্যা নেই। কি সমস্যা? তোমার ফিগার দারুণ, কোনো বাড়তি চর্বি নেই। সিরাজ হাসল। ধ্যাত, অসভ্য। লজ্জা পেল নার্গিস। সেদিন দুপুরে হোটেলের উল্টো দিকের রেস্টুরেন্টে খেতে গিয়ে ওরা অবাক হয়ে গেল। একেবারে বাসার রান্না। মেনু কার্ডে ভর্তাই দেখলো 5 রকমের। সিরাজ বলেই ফেলল, জানো, কলকাতায় এসে মনেই হচ্ছে না বিদেশে আছি। বাংলায় কথা বলছি, বাংলা খাবার খাচ্ছি, কোনো সমস্যা নেই। নার্গিস বলল, মানুষগুলো কিরকম ভালো। ডাক্তারবাবুর কথা বাদ দাও, ওর অ্যাসিস্ট্যান্টের ব্যবহারও ঠিক আত্মীয়ের মতো। এটা ভুল করলে, সিরাজ বলল। আত্মীয়রাই বেশিরভাগ ক্ষেত্রে শত্রু হয়। গোটা দুপুর বিকেল ওরা নিউ মার্কেট ঘুরল। সিরাজ বলল, আজ বেশি কিছু কিনো না, শুধু পছন্দ করে যাও, পরে এসে একদিন কিনবে। আমি তো যা দেখছি তাই কিনতে ইচ্ছে করছে, নার্গিস বলল। সর্বনাশ, আরে এসব তো ঢাকায়ও পাওয়া যায়। একদম না। তুমি কি ঢাকায় শাড়ির দোকানে যাও যে জানবে কি পাওয়া যায় কি পাওয়া যায় না? ভয় নেই, তোমার পকেট খালি করব না। সিরাজ বলল, দেখো, আমাদের মনে রাখতে হবে এখানে কি জন্য এসেছি। তার পিছনে কত খরচ হবে তা জানি না। সব মিটে গেলে ফিরে যাওয়ার আগে যা থাকবে তাই দিয়ে যত পারো কিনে নিও। 3টে দিন ধরে নানান পরীক্ষার পরে রিপোর্ট দেখে ডক্টর শতদল মুখোপাধ্যায় বললেন, আমি যে ওষুধ লিখে দিচ্ছি তার নিয়ম করে খেতে হবে। ঢাকায় ওষুধ কেনার ঝুঁকি না নিয়ে কলকাতা থেকে কিনে নিয়ে যান। সিরাজ জিজ্ঞাসা করল, এতে কাজ হবে ডাক্তারবাবু? যে ত্রুটির কথা রিপোর্ট বলছে সেটা যদি ওষুধে সেরে যায় তাহলে কাজ না হবার তো কোনো কথা নেই। আমার বিশ্বাস আপনারা হতাশ হবেন না। আমাদের আবার কবে আসতে হবে? সিরাজ জানতে চাইল। যোগাযোগ রাখবেন, তাহলেই হবে, কিন্তু 3 মাস পরে অবশ্যই ফোন করে জানাবেন অবস্থার পরিবর্তন হয়েছে কিনা। ডক্টর শতদল মুখোপাধ্যায় প্রেসক্রিপশন এগিয়ে দিলেন। বললেন, কবে ফিরে যাচ্ছেন? আগামী পরশু, সিরাজ জবাব দিয়েছিল। 1 মাসের ওষুধ খাওয়ার কথা বলা হয়েছিল প্রেসক্রিপশনে। দেখা গেল ওষুধ বেশি দাম। কেনার পরে সিরাজ বলল, এবার তুমি কেনাকাটা করতে পারো। হোটেলের ভাড়া আর রাস্তায় লাগতে পারে এমন টাকা বাদ দিয়ে বাকিটা তোমার কেনাকাটায় খরচ করতে পারো। কি কিনবে তার লিস্ট বানিয়েছ? হুম। নার্গিস মাথা নাড়ল। কখন বানালে? দেখতেই তো পেলাম না। সব তোমাকে দেখিয়ে করতে হবে নাকি? নার্গিস হেসেছিল। সারাদিন ধরে কেনাকাটা করে ওরা হোটেলে ফিরে এসেছিল। রাতে ওষুধ খাওয়ার পরে নার্গিস বলল, আমার জন্য অনেক খরচ হয়ে গেল। তোমার জন্য নয়, কেনাকাটার জন্যে। দূর, আমি চিকিৎসার কথা বলছি। ও, খরচটা তোমার জন্য কি করে বলছো? আমার জন্য নয়। সব মেয়ের তো বিয়ের পর বছর না ঘুরতেই স্বচ্ছন্দে বাচ্চা হয়ে যায়। আমার বেলায় 8 বছরেও হলো না। তার জন্য তুমি একা দায়ী নও, তোমার স্বামীও দায়ী।
তাই যে খরচ হয়েছে তা তোমার একার জন্য হয়নি, আমাদের দুজনের জন্যই হয়েছে। সিরাজ বেড সুইচ টেনে নিয়ে আলো নিভিয়ে দিল। কাল সকালে বাস ছাড়বে। বিকেলে পার্ক স্ট্রিট ঘুরে নিউ মার্কেটে গিয়েছিল ওরা। বেশ ভিড়, হাঁটতে অসুবিধা হচ্ছিল নিশ্চল স্ট্রিট দিয়ে। হঠাৎ ধাক্কা খেল সিরাজ। দুটো লোক দুদিক দিয়ে তাকে ধাক্কা মারায় সে ভারসাম্য হারালো। সিরাজের অবস্থা দেখে নার্গিস চিৎকার করে উঠল। আর তখনই একটা লোক সিরাজের কাঁধের ঝোলানো ব্যাগ ছিনতাই করে দুজনের একজন দৌড়ালো। দ্বিতীয়জন দৌড়ালো বিপরীত দিকে। চিৎকার চেঁচামেচির মধ্যে নিজেকে সামলে সিরাজ সামনে দৌড়াতে গিয়েও থমকে গেল। ব্যাগ ছিনতাইকারীকে আর ভিড়ের জন্য দেখাই যাচ্ছে না। নার্গিস দৌড়ে এলো। ব্যাগটা নিয়ে গেল যে। ভিড় ঠেলে যতটা সম্ভব দ্রুত এগিয়েও ছিনতাইকারীকে দেখতে পেল না সিরাজ। নার্গিস ছুটছিল ওর পিছু পিছু। তখনই খেয়াল হতেই চিৎকার করল সিরাজ, সর্বনাশ হয়ে গেছে, আমার সব নিয়ে গেল লোকটা। সেই চিৎকার শুনে ওদের চারপাশে ভিড় হয়ে গেল। উত্তেজনায় কথা বলতে পারছিল না সিরাজ। থরথর করে কাঁপছিল সে। একজন নার্গিসকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে দিদি? নার্গিস বলল, ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। লোকটা মাথা নেড়ে বলল, শালারা এই কারবারই করে, বলে পাশের দোকানের দরজায় গিয়ে দাঁড়ালো। কালু, খেয়াল রাখিস, সামনে ভিড় জমছে। এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, ব্যাগে দামি কিছু ছিল? আমার সব ছিল, সব। এতক্ষণে কথা বলতে পারল সিরাজ। সব মানে? পাসপোর্ট, ডলার, টাকা। দু হাতে মাথা চেপে ধরল সিরাজ। পাসপোর্ট? আপনারা কি বিদেশি? একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো। কি ব্যাপার, এখানে তো ভিড় কেন? খুব রোগাটে একজন পুলিশের পোশাক পরা লোক ভিড় সরিয়ে সামনে এসে দাঁড়াতেই অনেকে সরে যেতে লাগলো। অফিসার সিরাজের দিকে তাকালেন। কি ব্যাপার? ব্যাগ ছিনিয়ে নিয়েছে, কাতর গলায় বলল সিরাজ। অদ্ভুত, নিজের ব্যাগ নিজে সামনে রাখতে পারেন না? অফিসার ধমক দিলেন। থাকেন কোথায়? বনানী, ঢাকায়। হায় বাপ! অফিসারের চোখ বড় হলো। কি ছিল ব্যাগে? সব। সব মানে? পাসপোর্ট, ডলার, টাকা। বুঝেছি, এক্ষুনি থানায় গিয়ে ডায়েরি করুন, যান। থানা কোথায়? নার্গিস জিজ্ঞাসা করল। আপনি কে? সিরাজ বলল, আমার ওয়াইফ। অফিসার একটু ভাবলেন, তারপর বললেন, আসুন আমার সঙ্গে। নার্গিস দেখলো যারা ভিড় জমিয়েছিল তাদের কয়েকজন ওদের পেছন পেছন আসছে। সে দ্রুত পা চালিয়ে সিরাজের পাশে চলে এলো। স্বামীর মুখের দিকে তাকিয়ে তার খুব কষ্ট হচ্ছিল। এত ভেঙে পড়েছে কেন সিরাজ? হাঁটতে হাঁটতে সে এক সময় দেখলো পিছনে কোনো কৌতূহলী মানুষ নেই। থানায় ঢোকার পর 15 মিনিট তাদের অপেক্ষা করতে হলো। একজন সেপাই এসে বলল, যান, যা বলার ভিতরে গিয়ে বলুন। ভেতরে ঢুকতেই একটা হল ঘর দেখতে পেল ওরা। সেখানে গোটা চারেক টেবিলের পিছনে একটা করে পুলিশ বসে লোকের সমস্যা শুনছে। কি দরকার ভাই? সামনের খালি টেবিলের পিছনে বসা অফিসার জিজ্ঞাসা করলেন। আমার ব্যাগ ছিনতাই হয়ে গিয়েছে স্যার, সিরাজ বলল। কোথায়? নিউ মার্কেটের সামনে। কি ছিল ব্যাগে? আমার পাসপোর্ট, ডলার আর ইন্ডিয়ার টাকা। অফিসার কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলেন, আপনি বাংলাদেশি? আমরা বাংলাদেশ থেকে এসেছি। ইনি? আমার ওয়াইফ। কি জন্য এসেছেন? আমার স্ত্রীর চিকিৎসা করাতে। উত্তর শুনে অফিসার নার্গিসের দিকে তাকালেন, একটু অবাক হলেন। বললেন, ওকে দেখে তো অসুস্থ বলে মনে হচ্ছে না। ডক্টর শতদল মুখোপাধ্যায়ের চিকিৎসায়ও আছে। ডক্টর শতদল মানে বিখ্যাত গাইনোকোলজিস্ট? আজ্ঞে হ্যাঁ। বসুন আপনারা। অফিসার ইশারা করলে ওরা খালি চেয়ারে বসলো। অফিসার একটা খাতায় লিখতে লিখতে জিজ্ঞাসা করলেন, আপনাদের নাম ঠিকানা বলুন। সিরাজ জবাব দিল। কলকাতায় কবে এসেছেন, কোন হোটেলে উঠেছেন? সিরাজ জানালো। অফিসার জিজ্ঞাসা করলেন, পাসপোর্ট নম্বর বলুন। সিরাজ মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সবকটা নম্বর মনে করতে পারল না। সে হতাশ গলায় বলল, ঠিক মনে আসছে না। কোথাও লিখে রাখেননি? না স্যার। নার্গিস নিচু গলায় মনে করিয়ে দিল, হোটেলে লিখেছিল। সঙ্গে সঙ্গে সিরাজ বলে উঠল, হোটেলে ঢোকার সময় ওরা পাসপোর্টের জেরক্স নিয়েছিল, নম্বর ওদের কাছে পাওয়া যাবে। পকেট হাতড়ে একটা কার্ড বের করে এগিয়ে দিল। এটা হোটেলের কার্ড। ঠিক আছে, দুজনেরই পাসপোর্ট গেছে? না,
শুধু আমারটাই ওই ব্যাগে ছিল, সিরাজ বলল। ম্যাডাম, আপনার পাসপোর্ট কি সঙ্গে আছে? অফিসার হাত বাড়ালেন। নার্গিস তার হাত ব্যাগ খুলল, ভিতরের চেন টেনে পাসপোর্ট বের করে এগিয়ে দিল সামনে। সেটা খুলে ছবির সঙ্গে নার্গিসকে মিলিয়ে নিয়ে পাসপোর্টের নম্বরটা ডায়েরিতে লিখে নিলেন। তারপর হোটেলের কার্ড তুলে টেলিফোনের বোতাম টিপলেন। হ্যালো, নিউ মার্কেট থানার এসআই দত্ত বলছি। শুনুন, আপনাদের হোটেলে বাংলাদেশ থেকে একটি কাপল এসেছেন চিকিৎসার জন্য। দাঁড়ান। অফিসার একটু আগে লেখা নাম পড়লেন। সিরাজুর রহমান, নার্গিস রহমান। চিনতে পেরেছেন? গুড। এই সিরাজুর রহমানের পাসপোর্ট নম্বরটা আমার এখনই দরকার। হ্যাঁ, ধরে আছি। রিসিভারে হাত চাপা দিয়ে অফিসার সিরাজের দিকে তাকালেন। বিদেশে এসে পাসপোর্ট হারালে কি বিপদে পড়তে হয় তা আন্দাজ করতে পারছেন? আমি তো হারাইনি, ছিনতাই করে নিয়ে গেছে, সিরাজ বলল। দোষ কার? আপনার। আপনি কেয়ারলেস ছিলেন বলেই ছিনতাই করতে পেরেছে। আপনার স্ত্রী সতর্ক ছিলেন, তাই ওর ব্যাগ ছিনতাই হয়নি। আবার রিসিভার কানে চাপলেন অফিসার। হ্যাঁ, বলুন। নম্বর, তারিখ, কোথা থেকে ইস্যু হয়েছিল, ভিসার নম্বর, তারিখ, কবে থেকে এবং কতদিনের জন্য ভিসা দেয়া হয়েছিল সব লিখে নিয়ে অফিসার বললেন, আপনাদের কাছে তো জেরক্স আছে। এই জেরক্সের জেরক্স 2 কপি করে এখনই কাউকে দিয়ে থানায় পাঠিয়ে দিন। কি? যা বলছি তাই করুন। রিসিভার রেখে চোখ বন্ধ করলেন অফিসার। সিরাজ কাতর গলায় জিজ্ঞাসা করল, স্যার, আমার ব্যাগটা ফেরত পাবো তো? চোখ খুললেন অফিসার। ঢাকা শহরে কারো ব্যাগ ছিনতাই হয়ে গেলে সেই ব্যাগ কি ফেরত পাওয়া যায়? সিরাজ উত্তর দিল না। কারা কোন এলাকায় ছিনতাই করে তা নিশ্চয়ই পুলিশ জানে। যদি পুলিশ চেষ্টা করে তাহলে নিশ্চয়ই ছিনতাইকারীদের ধরতে পারে। কিন্তু এই কথাগুলি বললে অফিসার কি প্রতিক্রিয়া দেখাবেন তা বুঝতে না পেরে সে মুখ খুলল না। অফিসার বললেন, কলকাতায় কয়েক কোটি মানুষ আসে যায় থাকে। সমুদ্রের গভীরে যদি একটা নৌকা ডুবে যায় তাহলে সেটাকে ভাগ্য ছাড়া খুঁজে পাওয়া যায় না। আর কি ছিল আপনার ব্যাগে? ডলার আর ইন্ডিয়ার টাকা। ডলার? কত ডলার? $102। মনে করে বলতে পারল সিরাজ। ইন্ডিয়ার টাকা? 5,000-এর মতো। দেশে ফেরার টিকিট? না, সেটা হোটেলের ঘরেই রাখা আছে। সব লেখার পর সই করে টিপসই মেরে সিরাজের হাতে একটা কপি দিয়ে অফিসার বললেন, আপনার ভিসার মেয়াদ শেষ হচ্ছে কবে? আরো দিন 7 আছে। না, নেই। কারণ ইন্ডিয়ায় আপনি এই মুহূর্তে বেআইনিভাবে আছেন। আপনার কাছে পাসপোর্ট নেই, তাই ভিসাও দেখাতে পারবেন না। এখন যদি আপনাকে ভারতীয় পুলিশ অ্যারেস্ট করে তাহলে গভীর জলে পড়বেন। তাই অবিলম্বে আপনাদের ডেপুটি হাই কমিশনারের অফিসে গিয়ে সাহায্য চান। ওরা যদি আপনাকে ডুপ্লিকেট না হোক টেম্পোরারি পাসপোর্ট বের করে দেন, ওরাই আপনাকে অ্যাডভাইস করবেন ঠিক কি করতে হবে। এছাড়া অন্য কোনো পথ নেই। ছিনতাইকারীদের ধরার কোনো চান্স নেই। এবার নার্গিস জিজ্ঞাসা করল, ম্যাডাম, ব্যাগটা যদি খুব দামি না হয় তাহলে রাস্তার পাশে কোনো ডাস্টবিনে ওটা পেতে পারেন। কিন্তু ডলার, টাকা, এগুলো কি কেউ ফেরত দেয়? ওটা তো কারো কাজে লাগবে না, সিরাজ বলল। কি করে জানলেন? আপনার কাছাকাছি দেখতে এমন লোক পৃথিবীতে আছে যে 20-50 হাজার টাকায় ওটা কিনে নেবে। ধরুন কোনো জঙ্গি যার বাংলাদেশে গিয়ে থাকা দরকার, সে আপনার পাসপোর্ট ভিসা ব্যবহার করে আজই চলে যাবে সীমান্ত পেরিয়ে। অফিসার হাসলেন। সর্বনাশ! সিরাজের মুখ থেকে শব্দটা বের হলো। চিন্তা করবেন না, নম্বরটা পেয়ে গেছি বলে আপনার ক্ষেত্রে ওই বিপদ হবে না। আমি হেড অফিসে রিপোর্ট করছি। ওরা ইন্ডিয়ান ইমিগ্রেশনকে জানিয়ে দেবে। আপনার পাসপোর্ট যে ব্যবহার করবে তাকে গ্রেফতার করা হবে। আর হ্যাঁ, আপনার যে পাসপোর্ট খোয়া গিয়েছে এ কথা কাউকে বলবেন না। মানে সাধারণ লোক বা হোটেলের কাউকে বলার দরকার নেই। এর মধ্যেই একটি লোক এসে কপালে হাত ঠেকালো। কি চাই? হোটেল থেকে এটা পাঠিয়েছে স্যার। লোকটা খামখানা দিল। খামখানার ভেতর থেকে কাগজগুলো বের করে অফিসার লোকটিকে বললেন, ঠিক আছে, যেতে পারো। লোকটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে অফিসার দুটো কাগজ সিরাজের দিকে এগিয়ে দিয়ে বললেন, আপাতত দুধের বদলে ঘোল নিয়ে যান। আপনি যে অবৈধভাবে ভারতবর্ষে আসেননি অন্তত এটা বলতে পারবেন। আর হ্যাঁ, আমাদের না জানিয়ে হোটেল ছেড়ে শহরের বাইরে যাবেন না। এখন দ্রুত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার অফিসে চলে যান। কাগজ দুটোয় নিজের পাসপোর্টের জেরক্স দেখতে পেল সিরাজ। ঘরের বাইরে এসে নার্গিস জিজ্ঞাসা করল, দেশে ফেরার টিকিট তো আছে, হোটেলের টাকাও তো ঘরে রেখেছিলে। এখন ওই কাগজ দেখিয়ে বর্ডার পেরিয়ে দেশে ফেরা যাবে না? বোধহয় না, সিরাজ মাথা নাড়ল।
তাহলে কি হবে? নার্গিসের মুখে মেঘ জমল। এই সময় অফিসার বাইরে বেরিয়ে এসে ওদের দেখে বললেন, এ কি, এখন এখানে দাঁড়িয়ে আছেন? সিরাজ বলল, খুব অসহায় লাগছে, কি করব ঠিক বুঝতে পারছি না। আইনে যা আছে তা অনুসরণ করা ছাড়া আপনার আর কিছুই করার নেই। অফিসার নার্গিসের দিকে তাকালেন। আপনার কাছে কি কিছু টাকা আছে? কথা না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল নার্গিস। তাহলে এখনই একটা ট্যাক্সি নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিসে চলে যান। ওদের সমস্যাটা বলুন, ওরা বলে দেবেন আপনাদের কি করতে হবে। আর দেরি করলে গিয়ে দেখবেন অফিস বন্ধ হয়ে গিয়েছে। অফিসার ট্যাক্সি ডেকে না দিলে ওই সময় নিউ মার্কেটে ট্যাক্সি পাওয়া প্রায় অসম্ভব হতো। পুলিশ অফিসার হুকুম করেছে বলে ট্যাক্সি ড্রাইভার একটুও না ঘুরিয়ে পার্ক সার্কাসের হাই কমিশনারের অফিসের সামনে পৌঁছে দিল। নার্গিসের টাকায় ভাড়া মিটিয়ে ওরা দেখলো হাই কমিশনারের অফিসের সব দরজা বন্ধ। সবচেয়ে বড় দরজার গায়ের বেলের বোতাম টিপল সিরাজ। 3 বার টেপার পরে গলা ভেসে এলো, কে, কি চাই? সিরাজ উপরের দিকে তাকিয়ে বুঝলো স্পিকারের মাধ্যমে শব্দ বাইরে আসছে। সিরাজ মুখ তুলে জবাব দিল, আমরা বাংলাদেশের সিটিজেন, খুব সমস্যায় পড়েছি, একটু দরজা খোলেন। কথাগুলো বলার সময় অজান্তেই ঢাকার ভাবভঙ্গি এসে গেল সিরাজের। শব্দ করে দরজাটা খুলে গেল। ভিতরে ঢুকলো ওরা। সামনে রিসিপশন ডেস্কের পিছনে একজন বয়স্ক মানুষ বসে আছেন। পিছনের দরজা বন্ধ হয়ে গেল। সমস্যা কি? সিরাজ বলল, ভাই, একটু আগে আমার পাসপোর্ট, ডলার, টাকা ছিনতাই হয়ে গেছে নিউ মার্কেটের সামনে। সর্বনাশ! আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন ভাই। ইনি আমার ওয়াইফ। আপনার পাসপোর্টও ছিনতাই হয়ে গেছে? না না, দ্রুত মাথা নাড়ল নার্গিস। যাক, বাঁচালেন। রিসেপশনিস্ট বললেন, শুনুন, যেখানে আপনার ছিনতাই হয়েছে সেখানকার থানায় গিয়ে ডায়েরি করুন, তারপর সেই ডায়েরির কপি নিয়ে এখানে আসুন। অবশ্যই এসব করে এখানে আসার আগেই অফিস বন্ধ হয়ে যাবে। কোথায় উঠেছেন? হোটেলে। থানা থেকে ডায়েরির কপি নিয়ে সোজা হোটেলে চলে যাবেন। ঘর থেকে কালকের আগে বের হবেন না। কাল সকাল 10টায় এখানে আসবেন। তাড়াতাড়ি যান। ভাই, থানায় ডায়েরি করা হয়ে গেছে, এই যে কপি। পকেট থেকে কাগজ বের করতে যাচ্ছিল সিরাজ। ভদ্রলোক ধমকালেন, আরে, এতক্ষণ চুপচাপ ছিলেন কেন? ফালতু সময় নষ্ট। ওটা প্রথমে বলতে পারতেন না? বেশ রাগত ভঙ্গিতে বেল বাজালেন তিনি। কিন্তু কেউ এলো না। একটু অপেক্ষা করে ইন্টারকমের বোতাম টিপে বললেন, স্বামী স্ত্রী এসেছে, স্বামীর পাসপোর্ট চুরি হয়ে গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের নাগরিক। ওপাশের কথা শুনবার পর বললেন, তাহলে কি আগামীকাল আসতে বলবো? আবার একটু চুপ করে থেকে রিসিভার নামিয়ে রাখতেই একজন কর্মচারী ভেতরের দরজা ঠেলে ঘরে এলো। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, কোথায় ছিলে হাসি? এদের নিয়ে এখনই আকবর ভাইয়ের কাছে যাও, একটু পরেই উনি বেরিয়ে যাবেন। মাথা নেড়ে হাসি সিরাজদের ভেতরে নিয়ে এলো। হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, কোন জেলা? ঢাকা। আমার বাসা ক্যান্ডারিয়াতে। সিরাজ বুঝতে পারলো এই লোকটা কথা বলার জন্য কথা বলতে চাইছে। সে চুপচাপ হাঁটতে লাগলো। সিঁড়ি বেয়ে উপরে উঠে একটা ঘরের সামনে তাদের দাঁড়াতে বলে ভিতরে ঢুকে গেল হাসি। বেরিয়ে এলো কয়েক সেকেন্ড পরে। যান, ভিতরে যান। টেবিলের ওপাশে একজন সুদর্শন যুবক দাঁড়িয়েছিলেন। ওরা ঘরে ঢুকতেই বললেন, বসুন, কি করে চুরি হলো? চেয়ারে বসলো ওরা। সিরাজ ব্যাপারটা কিভাবে হয়েছিল তা জানালো। আকবর বললেন, বিদেশে এসেছেন, একটু সতর্ক থাকবেন না? ভাবি বোধহয় বেশি সতর্ক ছিলেন। ওর ব্যাগটা ছিনতাই হয়নি। কি কি ছিল? পাসপোর্ট, ডলার, টাকা। সিরাজ জবাব দিল। আকবর একটা ফর্ম এগিয়ে দিলেন, এটা ধরুন, ডায়েরি কপিটা দিন। কাগজটা দিয়ে ফর্ম হাতে নিল সিরাজ। ডায়েরির কপিতে চোখ বুলিয়ে আকবর বললেন, আমি আজ বেশিক্ষণ সময় দিতে পারবো না ভাই, জরুরি মিটিংয়ে যেতে হবে। খুব তাড়াতাড়ি ফর্ম ভর্তি করে দিন তো। হোটেল থেকে পৌঁছে দেওয়া জেরক্স কপির পাসপোর্ট নম্বর লিখতে পারায় খুব সুবিধে হলো। আকবর বললেন, আজ তো ছুটির সময় হয়ে গিয়েছে, আমি এই অ্যাপ্লিকেশনের উপর সই করে জেরক্স দিচ্ছি, যত্ন করে রাখবেন। কাল সকালে আসুন, আমরা এর ভিত্তিতে যে কাগজ দেব তা নিয়ে এখানকার লর্ড সিনহা রোডে আইবি অফিসে দেখা করবেন। ওরা আইন মাফিক যা করার করবেন। ভাবিকে সঙ্গে আনবেন, কারণ ওর কাছে বৈধ পাসপোর্ট আছে। ফেরার সময় ট্যাক্সি পাওয়া গেল না। দূরত্ব বেশি না, পথটা ওরা হোটেলেই চলে এলো। হোস্টেলে ফিরে নার্গিস বলল, উহ, কি ভয় পেয়েছিলাম, কিন্তু স্বীকার করতেই হবে এখানকার মানুষজন ভালো।
চেয়ারে বসে জুতোর ফিতে খুলছিল সিরাজ। খুলতে খুলতেই বলল, তাহলে যে লোকটা ছিনতাই করেছিল সেও ভালো লোক? তা কেন? খারাপ লোক তো সব জায়গায় থাকে। কিন্তু থানায় যে পুলিশ অফিসার আমাদের সাহায্য করলেন, বাংলাদেশ হাই কমিশনার আকবর ভাই কি ভালো ব্যবহার করলেন। ইচ্ছে করলে তা নাও করতে পারতেন। নার্গিস বেশ জোরের সঙ্গে বলল, এই ব্যবহার করাটা ওদের ডিউটির মধ্যে পড়ে। সবাই যে যার ডিউটি ঠিকঠাক করে। নার্গিসের যে রাগ হচ্ছে বুঝতে পেরে হেসে ফেলল সিরাজ। কথা ঘোরাবার জন্য বলল, চা খাবে? না, আগে আমি চেঞ্জ করব। করো। করো মানে? তুমি 5 মিনিটের জন্য বাইরে যাও প্লিজ। হেসে ফেলল সিরাজ। আশ্চর্য ব্যাপার, হঠাৎ আমাকে লজ্জা পাচ্ছ? নার্গিস কথা না বলে ঘরে পরার পোশাক বের করতে লাগলো। সিরাজ বলল, বাথরুমে গিয়ে চেঞ্জ করো। বাথরুমের মেঝেতে জল পড়ে থাকে, খারাপ লাগে। আহা, গিয়ে দেখো, জল নাও থাকতে পারে। সিরাজ কথাগুলো বলতেই বন্ধ দরজায় শব্দ হলো। নার্গিস বলল, কেউ এসেছে, তুমি বাইরে যাও। বাইরে বেরিয়ে আসতে ভদ্রলোককে দেখতে পেল সিরাজ। যাওয়া আসার সময় রিসেপশনের পিছনে একে কয়েকবার দেখেছে। ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ কানে এলো। সিরাজ জিজ্ঞাসা করল, কি ব্যাপার? আপনার সঙ্গে আলাপ হয়নি, আমি মিস্টার গুপ্তা, এই হোটেলের ম্যানেজার। আচ্ছা, আজ পুলিশ আপনার পাসপোর্টের জেরক্স পাঠাতে বলেছিল, কেন বলুন তো? এরকম ঘটনা তো কখনো ঘটে না। বোধহয় ওদের দরকার হয়েছিল। বলতে বলতে সিরাজ সতর্ক হলো, নিশ্চয়ই কোনো সমস্যা তৈরি করবে এই লোকটা। কেন দরকার হয়েছিল তা কি আপনি জানেন? সত্য কথাটা বেরিয়ে এলো সিরাজের মুখ থেকে। ম্যানেজার চোখ বড় করলেন। সর্বনাশ, আপনার পাসপোর্ট নেই? আমার কাছে জেরক্স আছে। জেরক্সে কি কাজ হয়? ধরুন আপনার কাছে 100 টাকার নোটের একটা জেরক্স আছে, সেটা দিয়ে দোকান থেকে জিনিস কিনতে পারবেন? না। দেখুন ভাই, বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া আমার হোটেলে কাউকে থাকতে দিতে পারি না। এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। আজ রাতে যেতে হবে না, কাল সকালে হোটেল ছেড়ে দিতে হবে। ম্যানেজার বেশ শক্ত গলায় বললেন কথাগুলো। সিরাজ বলল, আপনি ভুল করছেন। আমি থানায় ডায়েরি করেছি, তার কপি সঙ্গে আছে। থানার অফিসার আপনাদের পাঠানো পাসপোর্টের জেরক্স কপির উপর সই করে দিয়েছেন, সেটাও সঙ্গে আছে। তার উপর আমি যে দেশের নাগরিক সেই দেশের ডেপুটি হাই কমিশনারের অফিস থেকেও এ ব্যাপারে কাগজ পেয়েছি। আগামীকাল আপনাদের লর্ড সিনহা রোডের এসবি অফিসে গেলে পাকা কাগজ পেয়ে যাব। আমার সঙ্গের কাগজগুলো যদি আপনার কাছে বৈধ মনে না হয়, তাহলে কাল এসবি অফিসের কাগজকে নিশ্চয়ই বৈধ বলে মনে করবেন। ম্যানেজারকে একটু চিন্তিত দেখালো। সিরাজ জিজ্ঞাসা করল, আর কিছু বলবেন? আপনি ওইসব কাগজ নিয়ে রিসিপশনে আসুন। কেন? সাবধানের মার নেই ভাই, ওগুলো জেরক্স করিয়ে রেখে দেব। ফিরে আসার পরে জামা কাপড় পাল্টানো হয়নি বলে ওইসব কাগজ সিরাজের পকেটেই ছিল। ম্যানেজার নিচে নেমে ওগুলো জেরক্স করিয়ে নিজের জন্য কপি করালো। ম্যানেজার জিজ্ঞাসা করল, কপি নিয়ে কি করবেন? যদি আবার ছিনতাই হয়ে যায়? সযত্নে পকেটে রেখে বলল সিরাজ। শুনুন, আপনি কাল বিকেলের মধ্যে এসবি অফিসে যদি কোনো কাগজ দেয় তা দেখাবেন, না হলে প্লিজ। ম্যানেজার কথা শেষ করলেন না। রাতে হোটেলের যে বেয়ারা খাবার দিতে এলো, সে বলল, স্যার, আপনার সমস্যা শুনেছি, ভাবির তো পাসপোর্ট আছে, আপনারা দেশে চলে যান। কিভাবে যাব? পাসপোর্ট কোথায়? সিরাজ জিজ্ঞাসা করল। কোনো সমস্যা নেই। তার মানে? যে বাসে এসেছেন তার ফেরার টিকিট তো আছে? হ্যাঁ, আছে। বাসে ওঠার সময় টিকিট দেখবে, পাসপোর্ট দেখতে চাইবে না, তাই সোজা বাসে উঠে পড়বেন হোটেলের সামনে থেকে। তারপর বর্ডারে গিয়ে কি করব? ওরা তো পাসপোর্ট ভিসা দেখতে চাইবে। জেরক্স দেখালে পুলিশ ডাকবে। সিরাজ বলল, পুলিশের বাবার কাগজ তো আপনার সঙ্গেই থাকবে। তার মানে? লর্ড সিনহা রোডের এসবি অফিসের কাগজ দেখালে ওরা আর কিচ্ছু বলবে না, আপনারা বর্ডার পেরিয়ে যাবেন। নার্গিস চুপচাপ শুনছিল। এবার বলল, যদি বলে পাসপোর্ট না দেখলে যেতে দেবে না, ভিসাটা দেখতে চাইলে দেখাতে পারবে না তুমি? সমর্থনে মাথা নাড়ল সিরাজ। বেয়ারা হাসল। তার ব্যবস্থা আছে। কিরকম? জিজ্ঞাসা করল সিরাজ। ব্যাপারটা যদি গোপন রাখেন তাহলেই বলতে পারি। লোকটার মুখে রহস্যের হাসি। সিরাজ মাথা নেড়ে হ্যাঁ বলল। কিছু খরচ করতে হবে, অচেনা লোক দেখলে বেশি টাকা চায়। আমার চেনা জানা লোক হলে 6,000-এ রাজি হয়ে যাবে। বেয়ারা বলল, কিরকম? আমি ফোন করে দেব,
বর্ডারে বাস গিয়ে থামতেই আপনারা যখন নামবেন তখন বন্ধু চলে আসবে আপনাদের কাছে। আরে, আমাদের চিনবেন কি করে? হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেব, আজকাল তো সমস্যা হয় না। হ্যাঁ, বর্ডারে পৌঁছে গেলে আপনাকে আর চিন্তা করতে হবে না, জামাই আদরে পার করে দেবে। আপনার চিন্তাই হয়ে গেছে। ৬,০০০ টাকা আছে তো? নার্গিস মাথা নাড়ল। আছে। আপনার এই বন্ধুর নাম কি? কি করেন? সিরাজ জিজ্ঞাসা করল। কবির ভাই, এইসব কাজই করে থাকেন। আপনি আমার এত উপকার করবেন, আপনাকে কত দিতে হবে? এ নিয়ে আপনাকে একটা কথাও বলবো না। আপনাদের দেখেই মনে হয়েছে বড় মনের মানুষ, তাই মুখ ফুটে কিছু চাইবও না। লোকটি দরজার দিকে এগোলো। কিন্তু টাকা দেব অথচ কাজ হলো না তখন? আমার নামে কুত্তা পুষবেন। ৫ বছর ধরে লোক পাঠাচ্ছি, একটা কেসও ফেল করেনি। তাছাড়া পুরো টাকা দেবেন কেন? বর্ডার পার হওয়ার আগে ৩,০০০ দেবেন, ওপারে গিয়ে আবার বাসে ওঠার সময় বাকি টাকা দিলেই হবে। বাসে সিট বুক করেছেন? আসার সময় তো ডেট দিয়েছিলাম। আরে না না, এখানে আসার পর কনফার্ম করতে হবে। কাল তো পারবেন না, পরশু সকালের বাসে সিট বুক করে দেন। খুব ভালো হয়। অনেক ধন্যবাদ। কথাটা বলল নার্গিস। লোকটা দরজা ভেজিয়ে চলে গেলে সিরাজ তার স্ত্রীর দিকে তাকালো। তুমি ওকে ধন্যবাদ দিলে? যদি আমাকে জেলে যেতে হয় তাহলে কি করবে? বলল তো কোনো ভয় নেই। আমি শুনেছি ইন্ডিয়া থেকে অনেকেই পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশে যায়। তারা যায় কি করে বলো? কারা কিভাবে যায় তা তারাই জানে। আমি আমার নিজের দেশে ঘুষ দিয়ে ঢুকবো তা ভাবতেই পারছি না। মাথা নেড়েছিল সিরাজ। জানি না কপালে কি আছে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস পরবাসে এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি দুটি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।